রংপুরে জায়গা না পেয়ে সাকিব হয়ে গেলেন রংপুরের প্রতিপক্ষ। গ্লোবাল সুপার লিগে খেলবেন দুবাইয়ের হয়ে। 2025 গ্লোবাল সুপার লিগে সাকিব আল হাসানকে চাইলেও নিতে পারেননি রংপুর রাইটার্স। নানা কারণে সেটি সম্ভব হয়নি। তবে টাইগার তারকা অলরাউন্ডার খেলবেন গ্লোবাল সুপার লিগে। অবশেষে তিনি বৈশ্বিক এই ফ্রাঞ্চাইজি লিগে দল পেয়েছেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়েছেন সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি ফ্রাঞ্চাইজি। সাকিবকে এবারে গ্লোবাল সুপার লিগে নিয়েছেন দুবাই ক্যাপিটালস। ফ্রাঞ্চাইজিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে দুবাই লিখেছেন, কিংবদন্তি অলরাউন্ডার আমাদের দলে যোগ দিচ্ছেন। কেশব মহারাজের বদলে তিনি দলে আসছেন। দলে আপনাকে স্বাগতম সাকিব আল হাসান। এবারে গ্লোবাল সুপার লিগে অংশ নেবে মোট 5টি দল। তাদের মধ্যে আছে বাংলাদেশের রংপুর রাইটার্স। এই টুর্নামেন্টে খেলবে সেন্ট্রাল স্টার গায়ানা, হোবার্ট হারিকেন্স ও দুবাই ক্যাপিটালস। 2024 সালে গ্লোবাল সুপার লিগে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইটার্স। এবার তারা নামবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে। দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। টুর্নামেন্ট সামনে রেখে গত 29 জুন গ্লোবাল সুপার লিগের জার্সি উন্মোচন করেছিল রংপুর। সংবাদ সম্মেলনে সাকিবের প্রসঙ্গ আসতে ফ্রাঞ্চাইজিটির টেকনিক্যাল ডিরেক্টর তামিম জানিয়েছিলেন, সাকিবকে নেওয়া যাবে কি যাবে না এ ব্যাপারে রংপুরের কাছে কোনো নির্দেশনা যায়নি। এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল বলে উল্লেখ করেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব সর্বশেষ খেলেছেন গত অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্টে। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে দূরে সরে যাননি তিনি। এই বছরে এপ্রিল-মে মাসে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দাসের হয়ে খেলেছেন তিনি। নিয়েছেন মোটে 1টি উইকেট। তবে 2 ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। ফাইনালে তিনি অবশ্য খেলতে পারেননি। সেই লাহোর কালান্দাসি PSL-এ চ্যাম্পিয়ন হয়েছে। 10 জুলাই সেন্ট্রাল ডিস্ট্রিক্ট দুবাই ক্যাপিটালস ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। সাকিবের দুবাই এরপর 11, 14, 16 জুলাই খেলবে হোবার্ট হ্যারিকেন্স গায়ানা ও রংপুর রাইটার্সের বিপক্ষে। সবকিছু ঠিকঠাক থাকলে 16 জুলাই বাংলাদেশের ফ্রাঞ্চাইজির বিপক্ষে সাকিবকে দেখা যেতে পারে। গ্লোবাল সুপার লিগ তো রয়েছে, এবছরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব দল পেয়েছেন। তাকে নিয়েছে অ্যান্টিগা ও বারমুডা ফ্যালকনস। CPL-এ বাংলাদেশের তারকা অলরাউন্ডার সর্বশেষ খেলেছেন 2022 সালে। সেবার তিনি খেলেছিলেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। জাতীয় ফুটবল দলে এখন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার খেলছেন। তাদের অনেকেই ইউরোপ এবং উত্তর আমেরিকার বিভিন্ন দেশ থেকে এসে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন। তাদের অন্তর্ভুক্তিতে খেলার মানও বেড়েছে। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন সামনের আন্তর্জাতিক উইন্ডোতে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টায় ছিল। বিশেষ করে ইউরোপীয় কোনো দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ইউরোপ নয়, দক্ষিণ এশিয়ার দেশ নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলে সন্তুষ্টি থাকতে হচ্ছে হামজাদের। প্রীতি ম্যাচ খেলার জন্য ইউরোপের 7টি দেশকে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আবার বাংলাদেশকে ম্যাচ খেলা প্রস্তাব দিয়েছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত তেমন কিছুই হচ্ছে না। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী শামিদ সোমদের জন্য প্রীতি ম্যাচ খেলতে নেপালকে ঠিক করেছে বাফুফে। বাংলাদেশের সঙ্গে 2টি প্রীতি ম্যাচ খেলার দিনক্ষণের কথা আজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে 6 ও 9 সেপ্টেম্বর। বাংলাদেশ ও নেপাল 2 দেশই এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে 2টি ম্যাচ খেলবে। এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে নেপাল 175। এশিয়ান কাপের মূল পর্বের খেলা আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ গ্রুপ পর্বে তুর্কমেনিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে প্রথমার্ধে 7 গোল করেছেন ঋতুপর্ণারা। এর জন্য গোল বৃষ্টির উৎসবই করে ফেলেছেন বাংলাদেশ। যেভাবে একের পর এক গোল করে যাচ্ছিলেন বাংলাদেশের মেয়েরা, মনে হচ্ছিল যেন শ্রাবণের তুমুল বৃষ্টি নেমেছে মাঠ জুড়ে। আজ যেন গোল বৃষ্টির উৎসবই করে ফেলেছেন শামসুন্নাহার জুনিয়র ঋতুপর্ণারা। এশিয়ান কাপ বাছাই পর্বের এই ম্যাচে প্রথমার্ধেই তুর্কমেনিস্তানের জালে বল জড়িয়েছেন 7 বার। 2টি করে গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমা। মাত্র 21 মিনিটে স্কোর লাইন দাঁড়িয়ে যায় 6-0। ম্যাচের 40তম মিনিটে কর্নার থেকে ঋতুপর্ণার অসাধারণ শটে আসে 7ম গোলটি। এই ম্যাচে যদিও বাংলাদেশের জন্য কোনো চাপ নেই। আগের ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে নিশ্চিত হয়ে গিয়েছিল প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা পাওয়া। তবু কোচ পিটার বাটলার কোনো আত্মতুষ্টিতে ভোগেননি। মাঠে নামিয়েছেন ঠিক আগের একাদশী। এই পেশাদারির ফলে হয়তো ম্যাচের শুরু থেকেই তুর্কমেনিস্তান পড়ে যায় চরম বিপাকে। এক পর্যায়ে গোলরক্ষকও ভেঙে পড়েন। বারবার জাল থেকে বল তুলতে তুলতে একসময় হাত ফসকে হাস্যকর এক গোল হজম করেন। ঋতুপর্ণার শটে যা ছিল দলের 5ম গোল। 4র্থ মিনিটেই শুরু হয় গোল উৎসব। স্বপ্নার রানীর দূরপাল্লার শট থেকে আসে প্রথম গোল। 6 মিনিটে শামসুন্নাহার জুনিয়র পোস্টের খুব কাছ থেকে আলতো টোকাই করেন 2-0। 13 মিনিটে আবারও সেই শামসুন্নাহার জুনিয়র। 16 মিনিটে বাপের চমৎকার শটে মনিকার 4র্থ গোল।
18 মিনিটে ঋতুপর্ণা, 21 মিনিটে তুহুরা খাতুন, 40 মিনিটে মনিকার শট কর্নার থেকে বক্সের ওপর বাঁ পায়ের শটে ঋতুপর্ণার দ্বিতীয় গোল ও দলের সপ্তম গোল। 6-0 হওয়ার পর প্রথমার্ধের বাকি সময়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন তুর্কমেনিস্তান। তাতে এই অর্ধেক বাকি সময়ে আর গোল খেয়েছেন তারা একটি। তবে দলটি এতটাই শিক্ষানবিশ যে তাদের পাসিং বল নিয়ন্ত্রণ প্রাথমিক স্কুলের মেয়েদের পর্যায়ে আছে। আর বাংলাদেশের গোলগুলো যেন বৃষ্টি হয়ে ঝরে পড়ছে প্রতিপক্ষের জালে। দ্বিতীয়ার্ধে গোলের অনেক চেষ্টা করলেও কাজ হয়নি। বারবার আক্রমণ করেও লক্ষ্যভেদ করতে পারেনি বাংলাদেশ। কিছু সুযোগ হাতছাড়াও হয়। তবে প্রথমার্ধে গড়া বড় লিডের ওপর ভর করেই জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের শিষ্যরা।